আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, কথা এবং বোর্ড ক্লিয়ার করে একটু কনফার্ম করবেন। শ্রাবণী খানম, ওয়ালাইকুম আসসালাম। সুভাশিস মন্ডল, ক্লিয়ার স্যার, ওকে। ওকে, ভিক্টোরিয়ান পিরিয়ডের নতুন রাইটটা শুরু করছি। আর নানুর জন্য দোয়া করবেন। আসলে কিছু বলার নাই, বারবারই দোয়া চেতেই হচ্ছে। নানু কিন্তু আমার বাসায় আছে, আজকে আবার 2-3 দিন যাবৎ ঘুমাইতেই পারতেছে না, চিল্লাচিল্লি করতেছে, চোখ বন্ধ, চোখ খুলতে পারে না। মনের অবস্থা একদমই ভালো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আবার এদিকে আমাদের মিড টার্ম পরীক্ষা চলতেছে, মাত্র 2টা পরীক্ষা গেল, আবার শুক্র শনি আরও 2টা আছে। এটার জন্য একটু পড়াশোনা করতে হচ্ছে, সব মিলে ক্লাসগুলি দেরি হচ্ছে। আর অল্প কটা ক্লাস তো, এতদিন যে ক্লাসগুলো হয়ে গেছে খালি এগুলি করতে থাকেন। হ্যাঁ, আর আছে অল্প ক্লাস, আজকে 22 নম্বর ক্লাস। তারপরে আপনাদের হচ্ছে আর 2টা ক্লাস নিলে লিটারেচার শেষ করে দিব। আর একটা কথা মনে রাখবেন, রেনেসাঁ পিরিয়ড আমি কিন্তু আপনাদের এখানে রেনেসাঁ পিরিয়ড আপনি এখানে খুঁজে পাবেন। আমি ইউটিউবের কিন্তু একটা লিঙ্ক দিয়েছি, তো ওইখান থেকে করে ফেলার জন্য। খেয়াল আছে? যারা যারা করতেছে তো করতেছে, আবার বললো না স্যার ওই পিরিয়ডটা হয় নাই। হ্যাঁ, ওটা গুরুত্বপূর্ণ পিরিয়ড, ওইখানে হয়ে গেছে। আমি যখন যে ক্লাসগুলি মানে চেঞ্জ নাই, কোনো কথাবার্তাও চেঞ্জ হবে না, সেগুলো আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, সেগুলো আবার ওইখান থেকে করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে। আর এখান থেকে এখন এগুলি করতে থাকেন। তারপর হচ্ছে গ্রামারের 2-3টা আছে, এই শেষ করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। প্রচুর মানুষের মানে একটা ভালো প্রেশার যাচ্ছে, সব মিলে পরিবার থেকে শুরু করে সব মিলে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি ভিক্টর পিরিয়ড। মনে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর এদিকে হচ্ছে এখানে ইয়ার আর শেখর ভাই, আপনি 12:30টার মধ্যে উত্তরে চলে আসেন কোচিং আবার। হ্যাঁ, ঠিক আছে। শেখর ভাই আসা শুরু করছে উত্তরায়, সেই ফার্স্ট, আজকে সেকেন্ড ডে আসবে। আজকে ওই আমার কোচিংয়ে সারাদিন এখানে পড়াশোনা করতেছে। আপনারা যাদের যাদের সুবিধা হয় আপনারা চলে আসবেন সকাল সকাল, বুঝছেন? এসে মেট্রো রেল দিয়ে চলে আসবেন, আপনাদের সময় লাগবে না। হ্যাঁ, ওকে। তা শুরু করছে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের প্রথম যে রাইটারটা আসবে সেটা হচ্ছে আলফ্রেড টেনিসন। আলফ্রেড টেনিসন, লর্ড আলফ্রেড টেনিসন। হ্যাঁ, এই লর্ড আলফ্রেড টেনিসন ভদ্রলোক, এই ভদ্রলোকটা হচ্ছে পুরো ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা 1832 সালে শুরু হয়, 1901 সালে শেষ হয়, পুরো ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে উনি রিপ্রেজেন্ট করেন। পুরো ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে উনি রিপ্রেজেন্ট করেন, তাই ওনাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। কি বলা হয়? তাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। ঠিক আছে, ওনাকে বলে রিপ্রেজেন্টেটিভ পিরিয়ড অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন রাইটার। পাশে লেখেন আজীবন ইম্পর্টেন্ট, এটার পাশে লেখেন আজীবন ইম্পর্টেন্ট, আজীবন ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। 1850 সালে এক ভদ্রলোক মারা যান, উনি হচ্ছে উইলিয়াম ওয়াটসন। ঠিক আছে, যাকে বলা হয় কি ফাদার অফ রোমান্টিক পিরিয়ড, যাকে বলা হয় কি ফাদার অফ রোমান্টিক পিরিয়ড।
রোমান্টিক পিরিয়ডের গুরু হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে বলা হয় আবার পয়েট অফ নেচার। এটা আমরা কম বেশি সবাই জানি। উনি মারা যান 1850 সালে। 50 সালে মারা যাওয়ার পরে ভিক্টোরিয়ান পিরিয়ডে লর্ড আলফ্রেড টেনিসন হয়ে যান কে? পয়েট লরিয়েট। পয়েট লরিয়েট মানে আমরা কি জানি? কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। ঠিক আছে, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। তাহলে এখানে আমরা লিখবো হি ওয়াজ মেড poet laureate in 1850। ঠিক আছে, in 1850। ওকে, 39 জন ক্লাসে মেম্বার থাকে, রেগুলার 3 জন 5 জন 7 জন লাইভে থাকে, বাকিরা সবাই রেকর্ডিং শুনুক, যার যেভাবে ভালো লাগে। হ্যাঁ, হি ওয়াজ মেড poet laureate in 1850। কারণ বয়স কম তো বুঝতেছে না, বয়স বেশি হইলে তখন দেখবেন যে কি অবস্থা। হি ওয়াজ মেড পয়েট লরিয়েট। তাহলে এই পয়েট লরিয়েট মানে কি আমরা বলছিলাম? কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। কোর্ট পয়েট ইন ইংল্যান্ড, পয়েট লরিয়েট, ইংল্যান্ডের সভাকবি। ক্লিয়ার? ঠিক আছে। ওনার যে বিখ্যাত যে কবিতাগুলো আছে, ওনার ফেমাস পয়েমস, 1 নম্বর লেখেন ইন মেমোরিয়াম। এটা হচ্ছে তার এলিজি। ঠিক আছে, আর্থার হেনরি হেলাম এর মৃত্যুতে লেখা। খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, নাম কি? ইন মেমোরিয়াম। খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, ইন মেমোরিয়াম। দেখেন, ইন মেমোরিয়াম বলতে তো আমরা বুঝতে পারছি যেখানে স্মৃতিচারণমূলক একটা কবিতা। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে তার এলিজে, শোকবহ কবিতা। তার বন্ধু আর্থার হেনরি হেলাম হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসনের একজন বেস্ট ফ্রেন্ড। ওনার মৃত্যুতে শোকড হয়ে উনি এই কবিতাটা লেখেন, ইন মেমোরিয়াম। এবং ছোটবেলার থেকে কিন্তু তারা মানে একসাথে বড় হয়। মৃত্যুর আগেও লর্ড আলফ্রেড টেনিসনের একজন ছোট বোন আছে, সেই বোনের সাথে আবার কি বন্ধুর বিয়ে দেয়, যাতে বন্ধুত্ব আরো কি থাকে, মানে অনেক স্ট্রং হয়। বুঝতে পারছেন? হঠাৎ করে বন্ধু মারা যাওয়া সে শোক প্রকাশ করে এই কবিতাটা লেখেন। আর এই যে মারা যান, শোক প্রকাশ করেন, এগুলি কার চোখে পড়ে? পিএসসির চোখে পড়ে, পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য দেখেন 38তম বিসিএসে আসছে ইন মেমোরিয়াম কার লেখা, 40তম বিসিএস আবার আসছে কি আর্থার, মানে ইন মেমোরিয়াম কবিতাটা কার মৃত্যুতে লেখা? হেনরি আর্থার হেলামের। আর এটা কোন ধরনের কবিতা? এলিজি কবিতা। এলিজি কবিতা কি? কারো মৃত্যুতে যখন কোনো কবিতা লেখা হয় তখন তাকে বলা হয় এলিজি কবিতা। ঠিক আছে, মনে থাকবে? ওকে, তারপরে এখানে দেখেন নাম্বার 2। নাম্বার টু লেখেন তার একটা বিখ্যাত কবিতা ইনোনি। হ্যাঁ, নাম্বার 3 লেখেন ইউলিসেস। নাম্বার 4 লেখেন লোটাস ইটার। তারপর লেখেন টিথোনাস। তারপর লেখেন মর্টেডি আর্থার। তারপর লেখেন দ্য প্রিন্সেস ব্রাইড। লেখেন দ্য প্রিন্সেস ব্রাইড। ঠিক আছে, লিখছেন? তাহলে দেখেন এখানে যে কবিতা, এটা হচ্ছে ইনোনি। এটা উচ্চারণ কি? ইনোনি। ইনোনি ইউলিসেস। লেখাটা ক্লিয়ার তো না? হ্যাঁ, এটা কি? ইনোনি। ঠিক আছে, ইনোনি ইউলিসেস লোটাস ইটার টিথোনাস। হ্যাঁ, ইনোনি একটা মেয়ের নাম,
ঠিক আছে, মেয়ে তার হাজব্যান্ডকে খুবই ভালোবাসতো, তার হাজব্যান্ড নাম হচ্ছে প্যারিস। বাট হাজব্যান্ড একদিন সুন্দরী নারীর এরকম কি মানে চাওয়ার জন্য এবং এটার প্রলোভনে সে তার ওয়াইফের সাথে বিট্টে করে ওইখানে চলে যায় এবং তাকে সুন্দরী নারী হিসেবে হেলেনকে দেওয়া হয়। এরকম একটা গল্প নিয়ে করা, যেগুলো ভিক্টোরিয়ান পিরিয়ডে ঘটে থাকে। এটাকে রিপ্রেজেন্ট হিসেবে কবিতা হিসেবে কি রিপ্রেজেন্ট করে কবিতা হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এরকম হচ্ছে একজন ইউলিসেস, বেসিকটা মনে রাখবেন, ইউলিসেস একজন গ্রেটেস্ট ওয়ারিয়র, হ্যাঁ, পৃথিবী বিশ্ববিখ্যাতের একজন যোদ্ধা। লোটাস ইটার, এখানে লোটাস লিফ নামে একটা পাতা আছে, মানে লোটাস পাতা। সেই লোটাস পাতা কি করে, ওটা খাওয়ার পর আপনি ধরো অন্যরকম ফিল করবেন, ঠিক আছে, এক ধরনের উইডের মতো লাগে, হ্যাঁ, সেটা হচ্ছে লোটাস ইটার। তারপর টিথোনাস, এই টিথোনাস হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন এই টিথোনাস ছদ্মনামে লিখতেন। এটা মাথা লাগবেন, এটা পাশে লেখেন পেন নেম, এটা পাশে কি লিখবেন, পেন নেম। কার পেন নেম, কার পেন নেম, এই হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসনের। তারপরে দুজন ভদ্রলোকের জীবন কাহিনী লেখা, যাদের মৃত্যু হয়, তারপরে মটেরি আর্থার আর হচ্ছে প্রিন্সেস ব্রাইট, ঠিক আছে, প্রিন্সেস ব্রাইট। মুছে দিলাম। লেখেন কোটেশন, কোটেশন একটা, এখানে এই যুগগুলি থেকে খুব কম কোটেশন আসে, ঠিক আছে, লেখেন। এগুলো লেখার পরে বোঝা দিচ্ছে। He makes no friends who never made a foe, who never made a foe. লেখেন সেলফ রেফারেন্স, সেলফ কন্ট্রোল, সেলফ নলেজ,
These alone lead one to these alone lead one to sovereign power. ঠিক আছে, REI, হ্যাঁ লেখেন। সুন্দর সুন্দর কিছু কোটেশন বলছে, কোটেশনের উপরে খেয়াল রাখবেন। হ্যাঁ, লেখা শেষ হলে জানান। হ্যাঁ, লাইভে আছে কারা কারা? আমরা লাইভে আছি কারা কারা একটু বলেন তো। শেষ লেখা? লেখা শেষ? শ্রাবণী আসি, সুভাষিস স্যার, ওকে। 2 SS, সুভাষিসের S, শ্রাবণীর S। এটা কি? দিশা শেষ, ওকে। তাহলে এগুলি একটু খেয়াল করবেন, এগুলি মুখস্থ করার দরকার নেই। ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে জটিলভাবে কোনো কোশ্চেন আসে না। আসে কি, এটা কার লেখা, ওটা কার লেখা। অল্প কটা রাইটার পড়াবেন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। তারপর আরও বেসিক যে রাইটারগুলি থাকে, এগুলি তো আলাদা সবার শেষে একটা ফিনিশিং ক্লাস দিব পরীক্ষার আগে, ওটা তো তখন ওইভাবে দেখিয়ে দিবেন। হ্যাঁ, ওই আর যেটা, আর এখানে যেটা আছে দেখেন যে টু স্টেপ, টু সিক, টু ফাইন্ড এটা নট টু ইয়েট। ঠিক আছে, মানে কোনো কিছু এক জায়গায় স্থির না থেকে আমাদের উচিত সব কিছুতে কি একদম রানিং অবস্থায় থাকা। খুঁজো, শিখো, দেখো, ঠিক আছে, বুঝো, সেটার কথা বলছে এখানে। হ্যাঁ, তারপর নলেজ কাউন্ট বা উইজডম লিঙ্গার্স, নলেজ আসে বা আমাদের যে উইজডম জিনিসটা আসে, সে উইজডমটা আজীবন স্থায়ী থাকে, বেশি দিন স্থায়ী থাকে। লিঙ্গার্স মানে বেশি দিন স্থায়ী থাকা। তারপর হচ্ছে সরস আর দ্য বেস্ট এডুকেশন, দুঃখ হচ্ছে আমাদের জীবনের বড় ধরনের শিক্ষা। তারপর কি বলছে, মোর থিংস আর রট আউট বাই প্রেয়ার্স, জীবনে অনেক কিছু আছে প্রার্থনার মাধ্যমে গঠিত হয়, প্রার্থনার মাধ্যমে গঠিত হয়। তারপরে ড্রিমস আর ট্রু ওয়াইল দে লাস্ট অ্যান্ড ডু উই নট লিভ ইন ড্রিমস। ড্রিম সেটাই যেটাতে সবচাইতে আপনার লাস্ট, আপনার স্বপ্ন কোনটা, ক্যাডার হওয়া বা গভর্নমেন্ট জব পাওয়া, এই পর্যন্ত টিকে থাকা, এই স্বপ্নটার একটু দাঁড়ান তো নানো। হ্যাঁ, কোনটা?
আচ্ছা ভাই, হচ্ছে না, আমি মুছে দিলাম তাহলে। ভালো লাগে না বুঝছেন কোনো কিছু। নানুর অসুস্থটা মানে এই যে কি শুনতে পারতেছেন কিনা জানি না, নানুর অসুস্থটা পুরা মানসিকভাবে ভেঙে যাচ্ছে বুঝছেন। আচ্ছা, লেখা নাম্বার 2, রবার্ট ব্রাউনিং। লেখা রবার্ট ব্রাউনিং, ওনাকে বলা হয় অপটিমিস্টিক পয়েট, অথবা ওনাকে বলা হয় ফাদার অফ ড্রামাটিক মনোলগ। মার্কার কোথায় রাখছে? ফাদার অফ ড্রামাটিক মনোলগ। হ্যাঁ, উনি হচ্ছে আশাবাদী কবি ভিক্টোরিয়ান পিরিয়ডে। ভিক্টোরিয়ান পিরিয়ডে যে ঝুট ঝামেলাগুলি ছিল বা সমস্যাগুলি ছিল যেগুলি তারা মেনে নিতে পারতেন না, তখন এই লোকটা কি করতে এগুলির ব্যাপারে, সংসদের ব্যাপারে সবসময় আশাবাদী ছিল যে ওয়ান ডে অল দ্য ব্যাড থিংস উইল বি এন্ড। হ্যাঁ, সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা উনি বলছে। ওনার জন্ম হচ্ছে ইংল্যান্ডে, বাট উনি জীবনে ইতালিতেই তার লাইফ স্পেনটা ইতালিতে বেশি হয়েছে। হ্যাঁ, এই কারণে তার কিছু কোটেশন আছে, সে একটা কথা বলে, ইতালি ওয়াজ মাই ইউনিভার্সিটি, ইতালি ওয়াজ মাই ইউনিভার্সিটি, ইতালি ওয়াজ মাই ইউনিভার্সিটি। নাম্বার 2, ignorance is not innocence but sin. ইগনোরেন্স কোনো ধরনের ইনোসেন্স হইতে পারে না। ইগনোরেন্স, অজ্ঞতা হচ্ছে এক ধরনের কি পাপ। তো ওনার যে ফেমাস কিছু একটা বই আছে, এটার নাম অবশ্যই লিখতে হবে, ম্যান অ্যান্ড ওম্যান, আর হচ্ছে দ্য রিং অফ দ্য বুক, দ্য রিং অফ দ্য বুক। হ্যাঁ, ম্যান অ্যান্ড ওম্যান, আর একটা কি, দ্য রিং অফ দ্য বুক। এই দুইটা বইয়ের নাম একদম ঠাড়া মুখস্থ রাখবেন, ঠিক আছে। এই দুইটা বইয়ের নামটা চলে আসে। হ্যাঁ, আর এখানে যে তার কবিতাগুলি আছে, ওনার যে পয়েমসগুলি আছে বিখ্যাত, এক নম্বর লেখেন মাই লাস্ট ডাচেস, ঠিক আছে। তারপরে 2 নম্বর লেখেন মাই লাস্ট ডাচেস। তারপর লেখেন দ্য পাইড পাইপার অফ হ্যামেলিন, হ্যামেলিনের বাঁশিওয়ালা, পাইড পাইপার অফ হ্যামেলিন, ঠিক আছে। মাই লাস্ট ডাচেস, দ্য পাইড পাইপার অফ হ্যামেলিন। তারপর লেখেন এন্ডিয়া ডেল সার্তো, তারপর লেখেন ফ্রা লিপ্পি। মাই লাস্ট ডাচেস, দ্য পাইড পাইপার অফ হ্যামেলিন, এন্ডিয়া ডেল সার্তো, ফ্রা লিপ্পি। তারপর লেখেন রাব্বি বেন ইজরা, তারপর লেখেন টু পেট্রিয়ট, ঠিক আছে। তারপর লেখেন ক্রিসমাস এভ অ্যান্ড স্টার ডে, এগুলো তার বিখ্যাত কবিতা, ঠাডায় মুখস্থ রাখবেন। এখানে কোনো মা বাপ নাই, সব এগুলোর মুখস্থ, ঠিক আছে। মাই লাস্ট আছে, তার একজন ওয়াইফ ছিল, নাম হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তাকে উদ্দেশ্য করে লেখা। পাইড পেপার অফ হ্যামিলিন, হ্যামিলিনের বাঁশিওয়ালা। হ্যাঁ, হ্যামিলিনের বাঁশিওয়ালা তো আমরা জানি যে ইঁদুর যে তারায় 1000 গিল্ডার্স দেওয়ার কথা ছিল। হ্যাঁ, যে ইঁদুর তাড়াবে, লোকটা যখন ইঁদুরটা তাড়ায় ফেলে জার্মান শহর থেকে,
তাকে 1000 গিল্ডার্স না দিয়ে 250 গিল্ডার্স দেয়, 250 গিল্ডার্স দেয়। এতে কি হয় যে সে মন খারাপ করে মনে সুখে চলে যায়, সাথে অনেক বাচ্চাদের নিয়ে হারায়া যায়, তাই না? ওই রকম বেইমানির কাহিনীগুলি এখানে বলা আছে, যে কথা দিয়ে কথা রাখতো না মালিক পক্ষগুলি। হ্যাঁ, ইন্ডিয়া রেল ছাড়তো, ঠিক আছে? এখানে বড় একজন ভাস্কর্যবিদ, এরা 3 জন, এই 3 জনের করুণ কাহিনী নিয়ে এখানে বলা, ঠিক আছে? তাদের মনের ব্যথাগুলি, তারা কিভাবে ভিক্টোরিয়ান যুগে তারা রিপ্রেজেন্ট করেছে। এখানে অনেক সাধু ব্যক্তি থাকে যারা দেশ ও দেশের সেবা করে, বাট পিছন দেশ ও দেশের ক্ষতি করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। হ্যাঁ, এরকমই আছে টু পেট্রিয়ট, এই টাইপের। তারপর ক্রিসমাস ইভ স্টার ডে, ঠিক আছে? এগুলি মুখস্থ করে ফেলবে। শেষ হলে জানান। হ্যাঁ, তারপর লেখেন 3 নম্বর, এলিজাবেথ ব্যারেট ব্রাউনের। এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ। উনি হচ্ছে রবার্ট ব্রাউনিং এর কি ওয়াইফ। তার বিখ্যাত যে কবিতা লেখেন, হাউ ডু আই লাভ দি, আমি তোমাকে আর কিভাবে কতটুকু ভালোবাসবো। হ্যাঁ, আর তার একটা নোভেল আছে, দ্য ক্রাই অফ দ্য চিলড্রেন, ঠিক আছে? 4 নম্বর লেখেন ম্যাথিউ আর্নল্ড। তাকে বলা হয় পেসিমিস্টিক পয়েট। তাকে বলা হয় পেসিমিস্টিক পয়েট। তার বিখ্যাত যে কবিতাগুলি আছে তার মধ্যে হচ্ছে দেখেন, দ্য স্কলার জিপসি, পেসিমিস্টিক পোয়েম হচ্ছে দ্য স্কলার জিপসি। তারপর হচ্ছে লেখেন ডোভার বিচ, ঠিক আছে? সোহরাব অ্যান্ড রুস্তম, ঠিক আছে? 5 নম্বর লেখেন শার্লট ব্রন্টি, ঠিক আছে? ওনার রিয়েল নেম হচ্ছে কারার বেল, ঠিক আছে? ওনার যে নোভেল আছে, 1 নম্বর লেখেন দ্য প্রফেসর, আর 2 নম্বর লেখেন জেন আইরি। ফাটাফাটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলি এখন আমি যেগুলি লিখে দিচ্ছি, এগুলি জিজ্ঞাবেন না যে স্যার কতটুকু ইম্পর্টেন্ট, এগুলি প্রত্যেকটা ফাটাফাটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওনার একটা কোটেশন আছে, লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, ঠিক আছে? ভাবিয়া করিও কাজ। তারপর লেখেন 6 নম্বর শার্লট ব্রন্টেরই বোন আছে, নাম হচ্ছে এমিলি ব্রন্টে। ওনার রিয়েল নেম এলিস বেল, ঠিক আছে? ওনার যে বিখ্যাত নোভেল আছে সেটা হচ্ছে কোনটা, অথেরিং হাইটস। প্রত্যেকটা এগুলি বিসিএস এর কোশ্চেন। হ্যাঁ, প্রত্যেকটা এগুলি বিসিএস এর কোশ্চেন, এগুলো ঠাডায় মুখস্থ রাখবেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এগুলি বলবেন না যে স্যার কিভাবে মুখস্থ করবো। এটা শেষ করে জানান।
তোমার শেষ। কারণ ছিল না তাই লেট হলো। ওকে, তুমি রেগুলার স্টুডেন্ট, তোমার সমস্যা নেই। আচ্ছা, লেখা শেষ না? মুছে দিলাম। হ্যাঁ, তোমাকে ওই ভূমি মন্ত্রণালয় থেকে আর ফোন টোন দেয় নাই? আর তো কিছু জানাইলা না, আমিও জিজ্ঞাসা করলাম না যে ফোন দিলে তো ইয়া হইতোই। দেখেন 8 নাম্বার, 8 নাম্বার ফাটাফাটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 46 আসবে এখান থেকে। ঠিক আছে, লেখান চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স, ঠিক আছে। ওনার ছদ্মনাম, হ্যাঁ, এর নেম হচ্ছে কি? বোজ। বোজ। উনি হচ্ছে গ্রেটেস্ট নোবেলিস্ট ইন ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের, ঠিক আছে, ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে বলা হয় উপন্যাসের যুগ। ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে বলা হয় উপন্যাসের যুগ। ঠিক আছে, কিসের যুগ? উপন্যাসের যুগ। তাহলে এখানে দেখেন ওনাকে বলা হচ্ছে কি, এই উপন্যাসের যুগটাকে যে বলা হয়, এই চার্লস ডিকেন্স হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড গ্রেটেস্ট নোবেলিস্ট। ঠিক আছে, ওনার ছদ্মনাম হচ্ছে বোজ, গ্রেটেস্ট নোবেলিস্ট ইন ভিক্টোরিয়ান পিরিয়ড। ওকে, ঠিক আছে। তারপর লেখেন তার বিখ্যাত যে নোবেলগুলি আছে, ফেমাস নোবেলস। 1 নম্বর লেখেন ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড। পাশে লেখেন এটা ছিল তার অটোবায়োগ্রাফি। তারপর লেখেন গ্রেট এক্সপেকটেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। হ্যাঁ, ঠিক আছে। এখানে দুজন ক্যারেক্টার আছে, পিপ এবং হচ্ছে স্টেলা। এখানে দুইটা ক্যারেক্টার আছে, পিপ এবং স্টেলা। আর এটা ছিল তার গ্রেটেস্ট নোবেল। ঠিক আছে। তারপর লেখেন দ্য পিকউইক পেপারস। এটা ছিল তার ফার্স্ট নোবেল। হ্যাঁ, তারপর লেখেন অলিভার টুইস্ট। ঠিক আছে। তারপর লেখেন হচ্ছে অলিভার টুইস্ট। তারপর ক্রিসমাস ক্যারল। ঠিক আছে। তারপর লেখেন হার্ড টাইমস। তারপর লেখেন 7 নম্বর লেখেন হার্ড টাইমস। তারপর হচ্ছে আ টেল অফ টু সিটিস। এখানে দুইটা শহরের কথা বলা হয়েছে, একটা লন্ডন আর একটা হচ্ছে প্যারিস। একটা লন্ডন এবং একটা প্যারিস। ঠিক আছে। তারপর লেখেন 8 নম্বর দ্য ব্যাটেল অফ লাইফ। ঠিক আছে। তারপর 9 নম্বর লেখেন ব্লিক হাউস। এটার পাশে লেখেন 8-এর এই পাশে লেখেন টিটিএম, টানা মুখস্থ। এখানে কোনো ধরনের ডানে বায়ে তাকানো যাবে না। ঠিক আছে। লেখেন ওনার বিখ্যাত যে কোটেশন গুলি আছে। চ্যারিটি begins at home. Justice begins next door. স্যার সিরিয়াল 7 হবে। আচ্ছা, তাহলে এখানে 8-এর জায়গায় 7 লেখেন, সমস্যা না। আমার তাহলে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা।
ওই মোবাইলের চার্জের বন্ধ হয়ে গেছে হ্যাঁ লেখেন The pain of parting is nothing to the joy of meeting again. The pain of parting is nothing to the joy of meeting happiness. ঠিক আছে জয় অফ মিটিং অ্যাগেইন বা হ্যাপিনেস হচ্ছে মিটিং অ্যাগেইন লেখেন মিটিং অ্যাগেইন কি কথাটা বোঝা দেখেন দ্য পেইন অফ পার্টিং ইজ নাথিং টু দ্য জয় অফ মিটিং অ্যাগেইন তার মানে দুঃখকে আপনাকে বাদ না দিলে আপনি কি এই সুখটাকে আবারও কি ফিরে পাবেন না চ্যারিটি বিগিনস অ্যাট হোম জাস্টিস বিগিনস নেক্সট ডোর চ্যারিটি হচ্ছে আমাদের বাসা থেকে শুরু হয় আর জাস্টিসটা আমরা জানি হচ্ছে কি আশপাশ থেকে A loving heart is the truest wisdom. A loving heart is the truest wisdom. কত সুন্দর একটা কথাটা loving heart is the truest wisdom. If there were no bad people, ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা কথা if there were no bad people, there would be no lawyer. ঠিক আছে no good lawyer. কি কথাটা বলছে খেয়াল করছেন যদি পৃথিবীতে খারাপ মানুষ না থাকে তাহলে পৃথিবীতে কি ভালো লয়ার খুঁজে পাওয়া যাবে না খারাপ মানুষ থাকার জন্যই ভালো লয়ার আমি আপনি পাই কথাটা কি বলছি দেয়ার আর নো ব্যাড পিপল দেয়ার উড বি নো গুড লয়ার লেখা শেষ করার জানা উপরের গুলি শেষ না ঠাডায় মুখস্থ এটা 46 আসবে এখান থেকে হ্যাঁ খেয়াল রেখে তারপর লেখেন 8 নাম্বার লেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জর্জ এলিয়ট ওনার যে রিয়েল নাম হচ্ছে মেরি অ্যান ইভান্স হ্যাঁ জর্জ এলিয়ট ঠিক আছে ওনার বিখ্যাত যে পোয়েম আছে সেটা হচ্ছে কি দ্য স্প্যানিশ জিপসি ওনার যে কবিতা আছে তার নাম কি দ্য স্প্যানিশ জিপসি আর ওনার যে নোভেলগুলি আছে লেখেন সাইলাস মেরিনার আর নাম্বার 2 আদম বেদে সাইলাস মেরিনার আদম বেদে এটা হচ্ছে লেখেন দ্য মিল অফ দ্য ফ্লস ঠিক আছে তারপর হচ্ছে 9 নম্বর লেখেন উইলিয়াম মেকফেস থ্যাকারি ওনার যেটা আছে নোবেল বিখ্যাত নোবেল লেখেন ভ্যানিটি ফেয়ার মারাত্মক ইম্পর্টেন্ট আর 2 নম্বর লেখেন দ্য সেকেন্ড কামিং
The second coming. The second coming. তারপর লেখেন 10 নম্বর লেখেন এলিজাবেথ গ্যাসকেল। উনি কিন্তু একজন মহিলা উপন্যাসিক, হ্যাঁ, ফিমেল নোভেলিস্ট, ঠিক আছে, নোভেলিস্ট। ওনার ফেমাস যে নোবেলটা আছে লেখেন নর্থ অ্যান্ড সাউথ। ঠিক আছে। তারপর লেখেন স্যামুয়েল বেকেট। ওনার যে প্লে আছে ওয়েটিং ফর দ্য গডট। তারপর লেখেন লিও টলস্টয়। উনি কিন্তু রাশিয়ান রাইটার, হ্যাঁ, ওনার বিখ্যাত যে নোবেল আছে নাম কি? ওয়ারেন পিস। 2 নম্বর হচ্ছে অ্যানা ক্যারেনিনা। তারপর লেখেন 13 নম্বর বরিস পাস্তারনাক। ঠিক আছে। ওর উপন্যাস কি? ডক্টর জিভাগো। তারপর লেখেন 14 নম্বর জর্জ গিসিং। লেখেন জর্জ গিসিং, হ্যাঁ, জর্জ রবার্ট গিসিং। ঠিক আছে। আর লাইফস মর্নিং। আমরা বিখ্যাত যে নোবেল আছে সেটা কোনটা? আর লাইফস মর্নিং। ঠিক আছে। তারপর লেখেন 15 নম্বর এডগার অ্যালান পো, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি। ইংরেজি ছোট গল্পের জনক। তাহলে ওনার শর্ট স্টোরিগুলো কোনগুলি? 1 নম্বর লেখেন দ্য ব্ল্যাক ক্যাট। আর 2 নম্বর লেখেন দ্য লাইট হাউস। দ্য ব্ল্যাক ক্যাট আর দ্য লাইট হাউস। তারপর লেখেন আলেকজান্ডার ডুমাস। আচ্ছা, ওনার একটা আছে, কবিতা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, টু হেলেন। তারপর লেখেন 16 নম্বর লেখেন আলেকজান্ডার ডুমাস। উনি একজন ফ্রেঞ্চ। ঠিক আছে।
ওনার বিখ্যাত যে নোবেল আছে একটা দ্য থ্রি মাস্কেটার্স, দ্য থ্রি মাস্কেটার্স। তারপর লেখেন দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। ঠিক আছে, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। ঠিক আছে, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। তারপর লেখেন থমাস কার্লিল, ঠিক আছে। ওনার বিখ্যাত এসে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ওনার একটা বিখ্যাত এসে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, হ্যাঁ। থমাস কার্লিল, ওনার বিখ্যাত একটা এসে আছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ঠিক আছে। তারপর লেখেন 18 নম্বর আর.এল. স্টিভেনসন, ওনার নোবেল হচ্ছে দ্য নিউ অ্যারাবিয়ান নাইটস। 19 নম্বর লেখেন স্যার ফ্রান্সিস বার্টন, ওনার নোবেল হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস। তারপর লেখেন অস্কার ওয়াইল্ড, ওনার নোবেল হচ্ছে an ideal husband, a woman of no importance, the importance of being earnest, ঠিক আছে। হ্যাপি লার্নিং, ঠিক আছে। এই পর্যন্ত পড়েন, হ্যাঁ। একটানে শেষ করে দিলাম। এগুলি ছোট ছোট লেখা, এগুলি পড়ে ফেলবেন। এগুলি বইবে না তো স্যার এত বেশি দেয় কেন, স্যার এত বেশি দেয় না। এগুলো এই পর্যন্ত সব বিভিন্ন 30-32 বছরের সব পরীক্ষাগুলো এগুলি চলে আসছে। আর যেগুলো এখনো আসে নাই সেগুলো দিয়ে দিচ্ছে। নতুন প্রশ্ন তো সেট হয়, নতুন প্রশ্ন আসলেও এখান থেকে কমন পাবেন, আর প্রিভিয়াস আসলেও এখান থেকে কমন পাবেন। এগুলো কিন্তু পোলাপেন ধরেই না। এই কারণে আপনারা ভাবেন কি লিটারেচার প্রশ্ন অনেক কঠিন হয়, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এগুলো কিন্তু সবকিছু সবাই ধরায় দেয় না। আপনার বিভিন্ন কোচিং সেন্টারে যান, বিভিন্ন জায়গায় পড়ান দেখবেন এগুলি পড়াবে না রে ভাই, ঠিক আছে। একটা শীট দিলে দিব, শীটে এত চোখে পড়ে না, একজন ধরাই দিলে কিন্তু জিনিসটা চোখে পড়ে, বুঝতে পারছেন। আমি এগুলো ফাঁকি দিয়ে পড়ে যেতে পারতাম। ভিক্টোরিয়ান প্রথম 4 জন রাইটের পরে আমি আবার অন্য পিরিয়ডে যেতে পারতাম, আমারই লাভ হইতো, তাড়াতাড়ি কোর্স কমপ্লিট হতো। এগুলো কিন্তু করতেছে না, সময় লাগতেছে, আস্তে ধীরে শেষ হোক, ঠিক আছে। অর্ধেক কোর্স কমপ্লিট করে নতুন ব্যাচ স্টার্ট করার নিয়ত আমার নাই, বুঝেন নাই। আপনাদের পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে। আপনারা বাসায় পড়বেন, সব কমন পড়বেন, তারপর আমি এখান থেকে বের হবো, ঠিক আছে। এটা একটু মাথা রাখবেন, হ্যাঁ। আচ্ছা, আর খুব শীঘ্রই হয়তো বা 25 তারিখ বা 30 তারিখ থেকে নতুন একটা অনলাইন ব্যাচ স্টার্ট করব, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন, ঠিক আছে। আপনাদের পরিচিত কেউ যদি থাকে, এটা শুধু গ্রামারের উপরে নিব, লিটারেচারের উপর নিব না, শুধু গ্রামারের উপর নিব, হ্যাঁ। কোর্সটা শুধু গ্রামারের উপরে থাকবে, একদম নতুন ফরম্যাটে পড়ানো হবে। আরও নতুন নতুন অনেক কিছু আপডেট করেছে, সেই আপডেটগুলো আবার ওখানে দিয়ে দিব। আপনাদের পরিচিত যারা আছে কেউ যদি থাকে একটু রেফার করে দিন, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন তাহলে। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নানুর জন্য অনেক 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 দোয়া করবেন, হ্যাঁ। বাই।